ওয়েলকাম টু নিউ গ্যালাক্সি স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেল। আজকের টপিক হলো ভারতের নদ নদী। আমরা জানি যখন কোনো উচ্চভূমি থেকে বা কোনো জলাশয় থেকে বা কোনো উচ্চ পর্বত শৃঙ্গ থেকে কোনো জলধারা একটা নির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত হয় তখন তাকে নদী বলে। ভারত একটি নদীমাতৃক দেশ। ভারতবর্ষের বুকে অনেক নদী জালের মতো চারদিকে প্রবাহিত হয়েছে। ভারতবর্ষের এই নদীগুলোকে দুটো ভাগে আলোচনা করা হয়। একটা হলো হিমালয়ান রিভার এবং একটা হলো পেনিনসুলার রিভার। হিমালয়ের রিভারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং পেনিনসুলার রিভারগুলোর মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইগুলো। এরপর হলো রিভার বেসিন। রিভার বেসিনগুলোকে একটা নদী যতটা অংশের জলকে পরিবহন করে আনে তাকে ক্যাচম্যান এরিয়া বলা হয়। সেই ক্যাচম্যান এরিয়াটাই একটা বলা হয় রিভার বেসিন। যেমন ভারতের সবচেয়ে বেশি জায়গা জুড়ে হলো গঙ্গার রিভার বেসিন, গঙ্গা নদীর রিভার বেসিন। এরপর রয়েছে সিন্ধু, ব্রহ্মপুত্র। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় রিভার বেসিন হলো গোদাবরী রিভার বেসিন। এছাড়া কাবেরী আরও বিভিন্ন নদীর রিভার বেসিনগুলো রয়েছে। প্রথমেই হিমালয়ান রিভারগুলো নিয়ে আলোচনা করা যায়। হিমালয়ান রিভার আলোচনা করলে প্রথম যে নদীটির কথা বলা হয় সে ভারতের প্রধান নদী, সেটি হলো গঙ্গা। গঙ্গা নদী ভারতের প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত হয়েছে, প্রবাহিত হয়েছে। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থলটাকে প্রথমে আলোচনা করা যাক। গঙ্গা নদী যেখানে উৎপন্ন হয়েছে সেটি হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে নদীটি, যে জলাধারটি প্রবাহিত হয়েছে, যে জলাধারটি নেমে এসছে, তার নাম হলো ভাগীরথী। এখানে গঙ্গা নদী বলা হয় না। এই ভাগীরথী যখন বদ্রীনাথ থেকে উৎপন্ন একটি নদী যার নাম হলো অলকানন্দা, সেই অলকানন্দার সাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগ। যে জায়গাটা মিলিত হয়েছে তার নাম হলো দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের কাছে ভাগীরথী এবং অলকানন্দের মিলিত প্রবাহের নাম হলো গঙ্গা। উৎপত্তি স্থলে এই গোমুখ তুষার থেকে যখন নাম হচ্ছে তখন নাম হলো ভাগীরথী। তো এখানে একটি পঞ্চপ্রয়াগ, গঙ্গার উৎপত্তি স্থলে পঞ্চপ্রয়াগটি আলোচনা করা দরকার। পঞ্চপ্রয়াগ মানে 5টা নদী বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে। সেই 5টি প্রয়াগ হলো, 5টি প্রয়াগকে আলোচনা করা যাক। প্রথমে এই অলকানন্দার সাথে কেদারনাথ থেকে এসেছে মন্দাকিনী। মন্দাকিনী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হলো রুদ্রপ্রয়াগ। রুদ্র এবং মন্দাকিনীর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যেতে পারে মনে রাখার জন্য। পিণ্ডারি এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হলো কর্ণপ্রয়াগ। কর্ণ পিণ্ড দিচ্ছে মনে রাখার জন্য, এভাবে সুবিধার জন্য মনে মনে করা যেতে পারে কর্ণপিণ্ড দিলেও। কর্ণ মানে অলকানন্দা সবগুলোতেই কমন, আর এখানে একটা একটা করে মিলিত হচ্ছে, পিণ্ডারি, কর্ণপ্রয়াগ। এরপর নন্দাকিনী। নন্দাকিনী অলকানন্দা যেখানে মিলিত হচ্ছে তার নাম হলো নন্দপ্রয়াগ। নন্দাকিনী, নন্দ, এটার নাম দেখে মনে রাখা যায়, নন্দাকিনী এবং অলকানন্দা। এবং বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগের কাছে ধৌলি গঙ্গা অলকানন্দার সাথে মিলিত হয়েছে, তার নাম হলো বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণু ধুয়ে দিল, এইভাবে যদি মনে রাখা যায়, মনে রাখার সুবিধার জন্য এই প্রয়োগগুলো অনেকে কনফিউজ হয়, তাই জন্য বিভিন্নভাবে মনে রাখার সুবিধার জন্য যে যার মতো করে মনে রাখে আর কি। তো এইগুলো হলো পঞ্চপ্রয়াগ। এরপর জানি গঙ্গা প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত হয়েছে। এর মধ্যে অনেক ছোট বড় অনেক উপনদী মিলিত হয়েছে। তার মধ্যে গোমতী, ঘাগরা, গণ্ডকী, কোসি এগুলো হলো বাম তীরের উপনদী। এবং ডান দিকের গুরুত্বপূর্ণ উপনদীগুলো হলো যমুনা, সোন, পানপুন, দামোদর এগুলো। এরপরে এই নদীগুলোকে ম্যাপে ভালো করে কম্পেয়ার করা যাক। প্রথমে আমরা বললাম যে গঙ্গা নদীর উৎপত্তিস্থলে গঙ্গার নাম হলো ভাগীরথী এবং অলকানন্দা। ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত গঙ্গা, সেখানে হরিদ্বার পর্যন্ত যে অংশ, হরিদ্বার পর্যন্ত অংশকে বলা হয় গঙ্গার উচ্চগতি। উচ্চগতি বলা হয় কারণ এখানে হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নদীর গতিবেগ খুব বেশি, এই জন্য এখানে উচ্চগতি বলা হয়। হরিদ্বার থেকে এখানে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি এবং রাজমহল পাহাড় থেকে গঙ্গার নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এই রাজমহল পাহাড় থেকে কিছু দূর প্রবাহিত মুর্শিদাবাদের ধুলিয়ান বলে একটি জায়গা থেকে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। মূল শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং একটি ছোট শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়েছিল যাতে এই ভাগীরথী হুগলি নদীতে জলের প্রবাহ ঠিক রাখা যায় এবং এখানে কলকাতা বন্দরকে রক্ষা করা যায়, এই জন্যে ফারাক্কা ব্যারেজটা দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর এই গঙ্গার গুরুত্বপূর্ণ উপনদীগুলো দেখা যাক। যমুনা নদী,
যমুনোত্রী হিমবাহ থেকে গঙ্গার কাছাকাছি, যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে গঙ্গার কিছু দূর, গঙ্গার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়ে বর্তমানে প্রয়াগরাজ, আগে নাম ছিল এলাহাবাদ, সেখানে মিলিত হয়েছে। দিল্লি, মথুরা, আগ্রা এই শহরগুলো এই যমুনা নদীর তীরে অবস্থিত। এই গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী। এছাড়া এরপরে যমুনা নদীতে মিলিত হচ্ছে চম্বল উপনদী। এখানে মালভূমির যে বিন্ধ্য পর্বত, সেই বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে মৌ বলে একটি জায়গা, সেখান থেকে চম্বল নদী উৎপন্ন হয়েছে। চম্বল নদী আবার যমুনা নদীর সাথে কিছু দূর প্রবাহিত হয়ে সমান্তরালে প্রবাহিত হয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এছাড়া এর উপনদীগুলো হলো বানস, কালী, পার্বতী, এই নদীগুলো চম্বল নদীর সাথে মিলিত হয়েছে। চম্বল নদীর বিশেষত্ব হলো এটা এখানে প্রচুর মৃত্তিকা ক্ষয় দেখা যায়। এখানে ব্যাডল্যান্ড দেখা যায়, মানে নদীর তীরে খুব খাড়া ঢাল দেখা যায়। ভূমিক্ষয়ের সমস্যা এই চম্বল অববাহিকাতে রয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ উপনদী হলো সিন্ধ নদী, যেটা যমুনার সাথে মিলিত হয়েছে। এরপরে বেতোয়া, কেন, টনস, সোন নদী, একটি গুরুত্বপূর্ণ সোন নদী এখানে উৎপন্ন হচ্ছে। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে সোন নদী। এখানে অমরকণ্টকের এই পাশে উৎপন্ন হচ্ছে নর্মদা নদী, কিন্তু বিপরীত দিকে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এইদিকে নর্মদা আর এই পাশে সোন নদী। এই সোন নদী প্রবাহিত হয়ে পাটনার কিছু দূরে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এর সোন নদীর উপনদীগুলো রিহান্দ, কোয়েল, এই নদীগুলো সোন নদীর উপনদী। উপনদী মানে একটা বড় নদীতে যখন ছোট নদী মিলিত হয় তখন সেই ছোট নদীগুলোকে বলা হয় উপনদী। এরপর গঙ্গা নদীর বাম তীরের যে উপনদীগুলো সেগুলো রামগঙ্গা, যেটা কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। গোমতী নদীটি গুরুত্বপূর্ণ হলো লখনৌ শহরটা এই গোমতী নদীর তীরে অবস্থিত। আসলে তো গঙ্গা নদীর তীরে অনেক বড় বড় শহর অবস্থিত, যেমন এখানে কানপুর, বারাণসী, পাটনা, ভাগলপুর, ভাগীরথী হুগলির তীরে কলকাতা, এইগুলো গঙ্গার তীরে অবস্থিত। এরপর ঘাগরা উৎপন্ন হয়েছে তিব্বতে উৎপন্ন হয়েছে, গঙ্গার সাথে মিলিত হয়েছে। এছাড়া ঘাগরার উপনদী রাপ্তি। এছাড়া গন্ডক, নেপাল থেকে উৎপন্ন হয়েছে। এরপর আরও কতগুলো নদী, কোসি নদী, যেটা কতগুলো জলধারা মিলিত হয়েছে। কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ, কারণ এতে প্রায় প্রতি বছরই প্রচুর বন্যা হয় এবং ক্ষয়ক্ষতি হয়, এই জন্য বিহারের দুঃখ বলা হয়। ভারতের পশ্চিমবাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, বন্যা হওয়ার জন্য, সেরকম কোসিকে বিহারের দুঃখ বলা হয়। এরপর মহানদী উৎপন্ন হচ্ছে দার্জিলিং হিল থেকে উৎপন্ন হয়, পশ্চিমবঙ্গের প্রভাব ছেড়ে বিহারের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এগুলো হলো গঙ্গার উপনদীগুলো। এরপর গঙ্গার যখন ছেড়েছে তার নাম হচ্ছে ভাগীরথী, যখন শাখাটি যাচ্ছে। ভাগীরথী ভাগ হওয়ার পর এখানে যখন অজয় নদী মিলিত হচ্ছে, অজয় নদীর পর থেকে এই গঙ্গার নাম হয়ে যায় হুগলি নদী। এখানে ময়ূরাক্ষী, আরও অনেক নদী, ময়ূরাক্ষী, দামোদর, অনেকগুলো নদী মিলিত হয়েছে। তবে দামোদর নদীটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দামোদর এখানে টেনসি ভ্যালি কর্পোরেশন বলে আমেরিকার একটা নদী প্রজেক্ট ছিল, সেই নদী প্রজেক্টের অনুকরণে ভারতবর্ষে এই দামোদর নদী রিভার প্রজেক্ট, যেটাকে ডিভিসি বলা হয়, প্রজেক্টটা গড়ে তোলা হয়েছে। এটার অনেকগুলো দামোদরেরই অনেকগুলো উপনদী, যেমন বরাকর, এই নদীগুলো উৎপন্ন হয়েছে এবং এই নদীগুলোতে অনেক ড্যাম দেওয়া হয়েছে, যেমন তিলাইয়া, কোনার, তেনুঘাট, মাইথন, পাঞ্চেত, এই বাঁধগুলো দেওয়া হয়েছে। এই বাঁধগুলো এটা খনিজ সমৃদ্ধ অঞ্চল, এখানে অনেক শিল্প কারখানা এবং একটা সার্বিক সমৃদ্ধশালী অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে এই ডিবিসি পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই দামোদর নদী, যেটা একটা মুন্ডেশ্বরী ভাগ হয়েছে, মুন্ডেশ্বরী রূপনারায়ণের সঙ্গে মিলিত হয়েছে এবং কিছু পরে শেষ পর্যন্ত সব হুগলির সাথে মিলিত হয়েছে। এবার দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর নাম হলো রূপনারায়ণ, পরবর্তীকালে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলনস্থল, যার নাম হলো হলদি, সেটা হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। এছাড়া এখানে ময়ূরাক্ষী নদী আছে। আবার গঙ্গা নদী যখন বঙ্গোপসাগরের মোহনায় গঙ্গাসাগর বলে একটি দ্বীপ গঠন করেছে, যেখানে প্রতি বছর কপিল মুনি বলে একটা মেলা হয়, গঙ্গাসাগর মেলা, একটা দ্বীপ গঠন করেছে। তারপরে তার মোহনার কাছে পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন গড়ে উঠেছে। এই হলো মোটামুটি হবে গঙ্গা নদী। এরপর চলে আসা যাক সিন্ধু নদী।
সিন্ধু নদী উৎপন্ন হয়েছে কৈলাস গ্লেসিয়ার, কৈলাস যে পর্বত তার একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। হিমবাহ উৎপন্ন হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। ভারতবর্ষে প্রবেশ করার পরে এখানে এ পাশে রয়েছে লাদাখ, এ পাশে লাদাখ পর্বতশ্রেণী এবং এ পাশে জাসকর, এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এর উপনদীগুলো লে শহরটা এই সিন্ধু নদীর তীরে অবস্থিত এবং এখানে সায়ক, নেবরা ভ্যালি এই নদীগুলো সিন্ধু নদীতে মিলিত হয়েছে। সিন্ধু নদীতে মিলিত হওয়ার পরে ভারতের সীমানা ছাড়িয়ে পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে পড়েছে। এই সিন্ধু নদীতে কতকগুলো উপনদী মিলিত হয়েছে, সেই উপনদীগুলো জানা দরকার। প্রথম উপনদী হলো সুতলেজ বা শতদ্রু। শতদ্রু নদীটি উৎপন্ন হয়েছে মানস সরোবরের কাছে রাক্ষসতাল হ্রদ থেকে। সেই রাক্ষসতাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে এটাকে বলা হয় পূর্ববর্তী নদী। শতদ্রু নদী এগুলো কতগুলো হলো পূর্ববর্তী নদী, মানে যে নদীগুলো হিমালয় পর্বত উৎপন্ন হওয়ার আগের থেকেই ছিল, হিমালয়ের উত্থানের সাথে সাথে ক্ষয়কার্য করে সামঞ্জস্য করে নদীগুলো প্রবাহিত হয়, এগুলোকে পূর্ববর্তী নদী বলা হয়, অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। সুতলেজ হলো সেরকম, শতদ্রু হলো এরকম একটি অ্যান্টিসিডেন্ট রিভার। তো যাই হোক, এখানে শতদ্রু নদী প্রবেশ করছে, এখানে শিবকিলা পাস, সেখানে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশ করার পরে শেষ পর্যন্ত পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়, শেষ পর্যন্ত সিন্ধু নদীতে মিলিত হয়েছে। এরপরে সতলেজের একটি শতদ্রু নদীর একটি উপনদী হলো বিপাশা বা বিয়াস নদী। সেটা হলো রোটাং পাস বলে যে জায়গা আছে, রোটাং পাসের বিয়াস কুণ্ড বলে একটি জায়গা আছে, সেই বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়ে নদীটি শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। শতদ্রু নদীর উপর একটি বিখ্যাত বাঁধ, যেটা হচ্ছে ভাকরা নাগাল বাঁধ, ভারতের সবচেয়ে বড় নদী বাঁধ। সেটি পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এই তিনটা রাজ্যের মিলিত প্রজেক্ট একটা। এখান থেকেই এই থর মরুভূমির উপর দিয়ে একটি ক্যানেল কাটা হয়েছে, যার নাম হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। ভারতের সবচেয়ে বড় পরিকল্পনা ভাকরা নাগাল থেকে গড়ে তোলা হয়েছে এবং রাজস্থানের, পাঞ্জাব, বিভিন্ন জায়গাতে রাজস্থানের মরুভূমিতে এখানে অনেক শস্য শ্যামলা হয়ে উঠেছে, জলসেচ করা হয় আর কি। পরের নদী হলো রাবিও রোটাং পাসের কাছে উৎপন্ন হয়েছে। রোটাং পাসে উৎপন্ন কুলু পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাভি নদী চেনাব নদীর সাথে মিলিত হয়েছে। চেনাব নদী উৎপন্ন হয়েছে এখানে বড় লাচলা পাস, এই যে বড় লাচলা পাস রয়েছে, সেই বড় লাচলা পাস থেকে উৎপন্ন হয়েছে চেনাব নদী। জম্মু বর্তমান টেরিটোরিয়াল ইউনাইটেড টেরিটোরিয়াল রিজন থেকে, কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে এখানে চেনাব নদীর উপর সালাল, জলহস্তি, এরকম বাগলিহাল এই কতগুলো প্রজেক্ট এই নদীগুলোর উপরে অবস্থিত, দিয়ে প্রবাহিত হয়ে চেনাব নদী সতলুজের সঙ্গে মিলিত হয়ে আবার সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। এরপর হলো ঝিলাম নদী জম্মু কাশ্মীরের এখানে ভেরিনাগ বলে একটা হ্রদ আছে, সেই ভেরিনাগ হ্রদ থেকে উৎপন্ন হয়ে কাশ্মীর ভ্যালির উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে আবার শেষ পর্যন্ত সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। ভারত পাকিস্তানের যখন জল চুক্তি হয় তখন এই সিন্ধু নদী, ঝিলাম নদী এবং চেনাব নদী এই তিনটি নদীর জল সম্পূর্ণভাবে পাকিস্তান ব্যবহার করে এবং বিপাশা, রাভি এবং শতদ্রু এই তিনটি নদীর জল সম্পূর্ণভাবে ভারত ব্যবহার করে। এটা হলো জলচুক্তি। এবং উপর দিকটি নদীগুলো সিন্ধু এস, ঝিলামের জে, চেনাবের সি, রাভির আর, বিয়াসের বি, এস জে সি আর বি, এভাবে মনে রাখার জন্য উপর থেকে নদীগুলো সিরিয়ালি মনে রাখার জন্য এই প্রথম অক্ষরগুলো সাজিয়ে নিতে হয়। এরপর কতকগুলো দোয়াব রয়েছে, দুটো নদীর মধ্যবর্তী অংশগুলোকে দোয়াব বলা হয়, কারণ এই অঞ্চলগুলো খুব উর্বর হয়। তো এই সিন্ধু নদীর এই যে মধ্যের অংশগুলো, এগুলো কতগুলো বিখ্যাত দোয়াব নয় পরিচিত, যেমন সিন্ধ সাগর দোয়াব। এই দোয়াবগুলোর বেশিরভাগ অংশটাই পাকিস্তানে পড়ে। এখানে যেমন চেনাব এবং সিন্ধু নদীর যে অংশটি, এটাকে সিন্ধ সাগর দোয়াব বলা হয়। চেনাব এবং ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যে অংশ সিন্ধ সাগর দোয়াব, ঝিলাম এবং চেনাবের মধ্যে এখানে জেজ দোয়াব, এবং চেনাব এবং রাভি নদীর এই অংশ যে রাভি নদী, এই রাভি নদীর মধ্যে অংশটি গেলে রেচনা দোয়াব, আর শতদ্রু এবং বিপাশার মধ্যে বিস্ট দোয়াব, বিপাশা এবং শতদ্রু বিস্ট দোয়াব নামে পরিচিত। এই দোয়াবগুলো বিভিন্ন পরীক্ষা আসতে পারে। এরপর আমরা চলে যাই
ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হচ্ছে তিব্বতের চিমাংদুং হিমবাহ থেকে। এর অনেকগুলো উপনদী যেমন লোহিত, সুবানসিরি, ধানসিরি, মানস, তোরসা, সংকোচ, তিস্তা, আবার এগুলো এর উপনদী। এর লম্বা হলো ভারতের প্রায় 916 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। এরপরে ব্রহ্মপুত্র নদীকে আমরা ম্যাপে দেখি। ব্রহ্মপুত্র নদী যেখানে উৎপন্ন হয়েছে তার নাম হলো সাংপো। তিব্বতের উপর দিয়ে যখন প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে সাংপো। তারপর ভারতে প্রবেশ করেছে, নাম হলো দিহং। দিহং এখান থেকে প্রবেশ, দিবং এখান থেকে আসছে লোহিত। এই লোহিত, দিবং এবং দিহং এখানে মিলিত হচ্ছে, তখন নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী আসামের উপর দিয়ে প্রবাহিত, আসাম ভ্যালির আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে তবে মেঘালয় এবং বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর উপনদীগুলো যে বললাম, তিস্তা, যেটা তিস্তা নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া আছে রাঙ্গিত নদী, এখানে একটা সিকিমের গুরুত্বপূর্ণ নদী। এছাড়া ভুটান থেকে ধুবরি, মানস, মানস নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, এটাও একটা অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী নদী। হিমালয়ের উৎপত্তি স্তরের পূর্বেই এর অস্তিত্ব ছিল। এরপর সুবানসিরি, এখানে সুবানসিরি, সিয়াং এই নদীগুলো উৎপন্ন হয়েছে। প্রাণহিত, পুঠিমারি, এই নদীগুলো উৎপন্ন হয়েছে সুবানসিরি। এর ব্রহ্মপুত্র নদী এদিকে প্রবাহিত হচ্ছে, তো ফলে ডান তীরের নদীগুলো। এরপর বাম দিকের নদীগুলো কবজি, ধানসিরি, এই নদীগুলো উৎপন্ন হয়েছে। এর গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর এই শহরগুলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এরপর ব্রহ্মপুত্র এবং গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করার নাম হচ্ছে যমুনা। তারপর পদ্মার সঙ্গে নাম মিলিত হয়ে পড়ে মেঘনা, এবং গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ গঠিত হয়েছে সেই বদ্বীপ হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। এরপর একটি আমরা জানি ব্রহ্মপুত্র হলো একটি অ্যান্টিসিডেন্ট রিভার, কারণ হিমালয়ের উৎপত্তির আগে এর অস্তিত্ব ছিল। কিন্তু যখন ভারতের এই তিব্বতের উপর দিয়ে প্রবেশ করে হিমালয়ের উপর দিয়ে, হিমালয়ের খুব উঁচু অংশ থেকে যখন হঠাৎ করে সংহিতা নামে, তখন হয়তো হিমালয়ের উৎপত্তি ছিল 2000 থেকে 3000 মিটার, সেখান থেকে প্রায় 200 মিটারের নিচে নেমে যায় হঠাৎ করে। ফলে হিমালয়ের এখানে বৃষ্টিবহুল অঞ্চল, এগুলো উত্তর পূর্ব ভারতের এই অংশগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে নদীর এত ক্ষয়জাত উপাদান থাকে যে সমভূমিতে প্রবেশ করার পরেই এখানে নদী তার বোঝা বইতে পারে না, এবং বোঝা না বইতে পারার জন্য এখানে নদীর মধ্যে একটা দ্বীপ গঠন করেছে, যেটার নাম হলো মাজুলি। ভারতের সবচেয়ে বড় নদী গঠিত দ্বীপ হলো এই মাজুলি। এর পরিমাপ হলো 880 বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতা 85.5 মিটার এর সমুদ্রতল থেকে উচ্চতা। ভারতের সবচেয়ে বড় নদী গঠিত দ্বীপ হলো এই মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে আসামে অবস্থিত। এরপর আমরা পেনিনসুলার রিভারে চলে যাই। পেনিনসুলার রিভার প্রথম নদী হলো গোদাবরী। গোদাবরী রিভার, এর দৈর্ঘ্য হলো 1465 কিলোমিটার। এর গুরুত্বপূর্ণ উপনদী হলো প্রাভরা, পূর্ণা, মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, প্রাণহিতা, এগুলো। ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, মানার, সাবরী, এই নদীগুলো হলো এর উপনদী। আর গোদাবরী হলো দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। তো এই যে এখানে উৎপন্ন হচ্ছে গোদাবরীর উৎপন্ন হচ্ছে ত্রিম্বক উচ্চভূমি, আরব সাগর থেকে 82 কিলোমিটার দূরে মাত্র নাসিকের কাছে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এই গোদাবরী নদী। প্রবাহিত হয়েছে গোদাবরী নদী কর্ণাটক, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এগুলো দিয়ে প্রবাহিত হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ হলো মঞ্জিরা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, মেন্নার, সাবরী। এরপরে এখানে যখন বঙ্গোপসাগরের কাছে মোহনায়, এটার গৌতমী এবং বশিষ্ঠ নামে দুটো শাখায় বিভক্ত হয়ে বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পড়েছে। এটাতে অনেক নদী বাঁধ দেখা যায়, সেগুলো অন্য আলোচনা করবো, যেমন নিজাম সাগর,
শ্রীরাম সাগর, এগুলো। এই হলো গোদাবরী নদী। এরপর কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে মহাবালেশ্বর বিন্ধ্য পর্বতের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কর্ণাটক এবং তামিলনাড়ু, মূলত কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোর মধ্যে প্রবাহিত হয়েছে। তো যাক, এর গুরুত্বপূর্ণ উপনদীগুলো ঘাটপ্রবাহ, মালপ্রবাহ, ভীমা, তুঙ্গভদ্রা এবং মুসি। এর দৈর্ঘ্য হলো 1400 কিলোমিটার। এরপর এর নদী ম্যাপে এখানে মহাবালেশ্বর ও কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে। এখানে এটা হলো কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বদ্বীপ গঠন করেছে। তো এর গুরুত্বপূর্ণ নদী হলো ভীমা। ভীমা এখানে মূলা এবং মুথা নদী নামে দুটো নদী মিলিত নাম হলো দুটো নদী উৎসক্ষেত্রের নাম মূলা এবং মুথা নদী। এই ভীমা নদীর সাথে মিলিত হয়েছে, যেখানে পুনে শহরটি অবস্থিত। এই ভীমা নদীটি কৃষ্ণা নদীর একটি উপনদী। তুঙ্গভদ্রা, একটি তুঙ্গ নদীর নাম, একটি ভদ্রা, দুটো নদী মিলিত নাম তুঙ্গভদ্রা। এই নদীটি মিলিত হয়েছে কৃষ্ণা নদীর সাথে, একটি গুরুত্বপূর্ণ উপনদী। একটা মুসি নদী উৎপন্ন হয়েছে, যেটা কৃষ্ণার সাথে মিলিত হয়েছে। হায়দ্রাবাদ শহরটি এই মুসি নদীর তীরে অবস্থিত। এখানে পেন্নার একটা অন্য নদী নিচে। তো এইগুলো হলো এর উপনদী কৃষ্ণার। এইখানে কৃষ্ণাতে অনেকগুলো নদী ড্যাম দেখা যায়, যেমন কয়না, নিজাম, নাগার্জুন সাগর, শ্রীশৈলাম, এই নাগার্জুন সাগর, বিজয়ওয়াড়া শহরটা এই কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তুঙ্গভদ্রা। এরপর কাবেরী নদী দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এর লেফট ব্যাঙ্ক বাম দিক থেকে হিরাঙ্গি, হেমাবতী, সিমসা, আরকপভে, রাইট ব্যাঙ্ক হলো লক্ষ্মণ তীর্থ, কাবিনী, সবর্ণাবতী, ভাবিনী, অমরাবতী, এই নদীগুলো মিলিত হয়েছে। এখানে কাবেরী নদীর উপরে একটি জলপ্রপাত নাম হলো শিব সমুদ্রম জলপ্রপাত এই কাবেরী নদীতে অবস্থিত। কাবেরী নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মগিরি পাহাড়ের তালকাবেরী বলে একটি জায়গা থেকে। কাবেরী নদী উৎপন্ন হয়েছে। কাবেরী উৎপন্ন হয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে এবং এটাতে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কাবেরী, বিভিন্ন কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই রাজ্যগুলোর মধ্যে বিবাদ হয়। সুপ্রিম কোর্টের অনেক মামলা হয়েছে এই নদীগুলোর বিবাদকে কেন্দ্র করে। তো এই মেট্টুর যে ড্যাম, এই ড্যামটা কর্ণাটকে তামিলনাড়ুতে দেওয়া হয়েছে। তো এটাও অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখানে থাঞ্জাভুর অবস্থিত, কাবেরী নদীর মোহনার এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানে প্রচুর ধান উৎপন্ন হয়, এই জন্য একে ধানের গোলা বলা হয় দক্ষিণ ভারতের। এবং কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী, এই জন্য একে দক্ষিণের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে। যেমন উত্তর ভারতের গঙ্গা নদী পবিত্র, এরকম দক্ষিণ ভারতের কাবেরী নদীও খুব পবিত্র নদী হিসেবে মানা হয়। এর উপনদী হলো এই যে অমরাবতী, ভামিনী, কাবিনী, সিমসা, এই নদীগুলো এর উপনদী। এরপর মহানদী উৎপন্ন হচ্ছে দণ্ডকারণ্য মালভূমির রায়পুরের কাছে উৎপন্ন হয়ে ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে চিল্কা হ্রদ উপর হ্রদ রয়েছে, তার উপরে বদ্বীপ সৃষ্টি করে। এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এই উড়িষ্যা এবং ছত্তিশগড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো এই মহানদী। এখানে হীরাকুন্দ বাঁধ অবস্থিত। এর উপনদীগুলো হলো সপ্তকোশিয়া, মান্ডি, ইব, হাঁসদেও, এইগুলো হলো অঙ্গি, এগুলো হলো মহানদীর উপনদী। এরপরে এখানে একটি নদী ব্রাহ্মণী এখানে মিলিত হয়েছে, যেটা রাউরকেলা শহরটা, এখানে উড়িষ্যার রাউরকেলা শহরটা এখানে অবস্থিত। এরপরে একটি নদী উৎপন্ন হয়েছে, সেটা রাঁচি মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, নাম হলো সুবর্ণরেখা, যেটি ঝাড়খণ্ডে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ, আবার বিহার দিয়ে, উড়িষ্যা দিয়ে এখানে দীঘা উপকূল দিয়ে কিছুটা দূরে মিলিত হয়েছে।
মিলিত হয়েছে। এই সুবর্ণরেখা নদীর একটি বৈশিষ্ট্য হলো যে এইটি নদী কোনো নদীর সাথে মিলিত হয়নি, সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই হলো সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীতেই একটি রাঁচি মালভূমির পরে একটি হুড্রু জলপ্রপাত এখানে দেখা যায়। এখানে উড়িষ্যাতে মুচকুন্দ নদীতে ডুডুমা জলপ্রপাত দেখা যায়। জলপ্রপাত অন্য একটা ভিডিও আলোচনা করব। এখানে জলপ্রপাত বললে এখানে কর্ণাটকে কাঞ্জিকল জলপ্রপাত, কর্ণাটকে সরাবতী নদীর যোগ জলপ্রপাত, এইগুলো এই কর্ণাটকে রয়েছে জলপ্রপাতগুলো। এরপর আমরা চলে আসি পশ্চিম বাহিনী নদীগুলো। পশ্চিম বাহিনী যে নদীগুলো উৎপন্ন হয়, পশ্চিম বাহিনী নদীগুলো প্রথম যেটি আছে সেটা হলো লুনি নদী। এখানে আরাবল্লী পর্বতের আজমেরের কাছে কতগুলো স্রোতা থেকে উৎপন্ন হয়ে লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী, কারণ এই নদীর কোনো সাগরে পতিত হয়নি। এটি কচ্ছের রনের উপরে, এখানে কচ্ছের রন বর্ষাকালে জল থাকে, গ্রীষ্মকালে শুকিয়ে যায়। এই লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী, কচ্ছের রনের উপরে মিলিত হয়েছে। এরপরে হলো সবরমতী। এটি আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সবরমতী, এখানে এই আমেদাবাদ শহরটি এই সবরমতী নদীর তীরে অবস্থিত। এটা একটি মাহি নদী, এখানে বিন্ধ্য পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে মাহি নদী, খাম্বাত উপসাগরে পড়েছে। এই মাহি নদীর পর থেকে এই দেখে চম্বল নদী, এগুলো খুব কাছাকাছি উৎপন্ন হয়েছে। চম্বল নদী, পার্বতী, বেতোয়া, সোন, এগুলো কাছাকাছি। এটা এই যে এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, নিচে রয়েছে সাতপুরা পর্বত। এখান থেকে এই নদীগুলো এই দিকে গঙ্গা নদীর দিকে প্রবাহিত হয়েছে। আবার অমরকণ্টক নদী উৎপন্ন হয়েছে। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। আবার তাপি নদী মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে তাপি নদী খাম্বাত উপসাগরে পড়েছে। এবার নর্মদা নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলো হলো হালন, হায়রন, শেখর, কোলার। এগুলো মনে রাখার জন্যে, দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার। এগুলো হলো নর্মদা নদীর উপনদী। নর্মদা নদীর উপরে একটি তথ্য, সেটি হলো নর্মদা নদীর উপরে দুটি জলপ্রপাত দেখা যায়। একটি হলো ধোয়াধর জলপ্রপাত আর একটি হলো কপিলধারা জলপ্রপাত, খুবই গুরুত্বপূর্ণ। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন। সোন আর নর্মদা প্রায় একের কাছে থেকে উৎপন্ন হয়, কিন্তু বিভিন্ন দিকে দুদিকে প্রবাহিত হয়েছে। এরপর অন্য রাজ্যের কতগুলো নদী গুরুত্বপূর্ণ, যেমন হলো কেরালার নদী। কেরালার কতগুলো গুরুত্বপূর্ণ নদী হলো পেরিয়ার। কেরালার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেরিয়ার নদী। এছাড়া কতগুলো পশ্চিমবাহিনী নদী আছে, যেমন কাবিনী, ভাবিনী, পম্বার। এই নদীগুলো কেরালা রাজ্যের মধ্যে অবস্থিত। এরপর গোয়া রাজ্যের মান্ডবীর উপর দিয়ে দুধসাগর জলপ্রপাত এই মান্ডবী নদীতে অবস্থিত গোয়া রাজ্যে। বাগা, জারুরি, কোলভাল, সেলিরি, মান্ডেরি, হারমাল, এগুলো গোয়া নদী গুরুত্বপূর্ণ। আসলে আমরা প্রত্যেকটা রাজ্যের নদী কম সম করে একটু আলোচনা করে দিচ্ছি। মণিপুর রাজ্যের ইম্ফল, ইরি, খুগা, ইম্ফল রিভারটি এগুলো ইরাবতী নদীর তীরে, মায়ানমার দিকে ইরাবতী নদীর দিকে প্রবাহিত হয়েছে। এগুলো হলো মণিপুরের গুরুত্বপূর্ণ নদী। আবার যদি আমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ নদী ধরি, ধলাই, ফেনী, গুমতি, এই নদীগুলো হলো ত্রিপুরার গুরুত্বপূর্ণ নদী। আবার নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ নদী হলো দোয়াং, ডিখু, ধানসিরি, তিজু, মিলাক। এই নদীগুলো নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ নদী। এরপর মিজোরামের কতগুলো গুরুত্বপূর্ণ নদী, যেমন ত্রিওয়াং, টিউ, তুরিয়াল, মাঠ। মনে রাখা কঠিন কতগুলো নদী, একটু সংক্ষেপে। বিভিন্নভাবে প্রশ্ন আছে তো পরীক্ষাতে, যেমন এই নদীটা কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে, এই নদীটা কোন নদীর উপনদী, এই নদীটি কোনটি, এই 4টা নদী দিলে হয়তো কোন নদীটি মিজোরাম রাজ্যের নদী নয়। এভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে, তার জন্য একটু জেনে রাখা দরকার সবগুলো। এরপর কতগুলো যদি আমরা জলপ্রপাত নিয়ে আলোচনা করি, কালিকাল ফলস ইস্ট খাসিতে অবস্থিত, টালেস্ট প্লাঞ্চ টাইপ।
ভারতের সবচেয়ে কাঞ্জিকল জলপ্রপাত, যেটা কর্ণাটকে অবস্থিত, ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। এরকম জলপ্রপাত অন্য একটা ভিডিওতে আলোচনা করব, ভিডিওটা খুব লং হয়ে যাবে। তো এই হলো মোটামুটিভাবে ভারতবর্ষের নদী, গুরুত্বপূর্ণ এই নদীগুলো রয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের হয়তো উপকারে আসবে। যদি এতটুকু উপকারে আসে তাহলে চ্যানেল কমেন্ট করবে, শেয়ার, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।